শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের অস্থিরতায় মার্কিন নেতাদের কটাক্ষ। মোজতবা খামেনির কাছে আত্মসমর্পণ করল কি ওয়াশিংটন? শান্তি চুক্তির বিরোধিতায় ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ, কেন এই অসন্তোষ? আরাকচি গালিবাফের পদত্যাগের দাবি উঠল কেন? মোদিকে যুক্তরাষ্ট্রের অনুগত চাকর বললেন। ইরানের সাথে শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃতিত্ব নেয়ার চেষ্টা করলেও এর সমালোচনায় মুখর খোদ মার্কিন রাজনীতিবিদরা। তাদের মতে এটি যুদ্ধ থামানোর চুক্তি নয়, এটি তেহরানের কাছে আত্মসমর্পণের দলিল। এই চুক্তিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের আত্মসমর্পণ বলতেও দ্বিধাহীন ডেমোক্র্যাট নেতারা। এমনকি আঙুল তুলেছেন চুক্তির বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার অর্জনেও। তারা জানতে চেয়েছেন $100 বিলিয়ন খরচে 14 মার্কিন সেনার প্রাণহানির মূল্যে চুকানোর চুক্তিকে কিভাবে বিজয় বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তির মাধ্যমে ইরানের কাছে, বিশেষ করে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে আত্মসমর্পণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি হচ্ছে সেই আত্মসমর্পণের দলিল। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতারা কোনো রাগ ঢাক না রেখে এভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেন। ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনাকে নির্বোধ আচরণ আখ্যা দিয়ে রবিবার ডেমোক্রেট নেতারা প্রশ্ন ছুড়ে দেন। জানতে চান, যেই হরমুজ প্রণালী যুদ্ধের আগেও খোলা ছিল, সেটি নতুন করে খোলার এ কেমন চুক্তি? শত শত বিলিয়ন ডলার খরচের এই যুদ্ধে ট্রাম্পের অর্জনটাই বাকি। যুদ্ধ শেষ, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে সামনে এনে ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে লিখেছেন যে ট্রাম্প ঠিকই বলেছেন, যুদ্ধ শেষ। তবে এভাবে তিনি আর কতবার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন? তার মতে ব্যয় কমানোর কথা বলে নতুন নতুন যুদ্ধ শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প, যা আমেরিকার জনগণকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। একে ভয়াবহ দলিল উল্লেখ করে ট্রাম্পের সমালোচনায় কংগ্রেসম্যান সেথ মোল্টন এই চুক্তিকে তেহরানের কাছে আত্মসমর্পণের শামিল বলেছেন। তার প্রশ্ন, সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করে কি অর্জন করলেন মার্কিন প্রেসিডেন্ট? যুদ্ধে $100 বিলিয়ন ব্যয় করে আগের সেই উন্মুক্ত হরমুজ প্রণালীকে আবারও কিভাবে উন্মুক্ত করলেন? বরাবরের মতোই স্বভাবসুলভ ভঙ্গিতে ডেমোক্রেট নেতাদের সমালোচনা পাত্তা না দিয়ে উল্টো সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দোষ চাপিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জেসিপিওএ নামের চুক্তি করে তেহরানকে সহজে পরমাণু অস্ত্র বানাতে সাহায্য করত বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের দাবি, বিতর্কিত সেই চুক্তি বাতিল না করলে ইরান 6 বছর আগেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলত। আর যুদ্ধবন্ধের এই নয়া চুক্তিতে ইরান আর কখনোই সেই সুযোগ পাবে না। বিশ্লেষকরা বলছেন, নিজ দেশের নেতাদের চাপ ও যুদ্ধব্যয় সামলাতে না পেরেই যুদ্ধ থেকে সরার সুযোগ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। আর নতুন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই সুযোগের মোক্ষম ব্যবহার করে গুরুত্বপূর্ণ দাবিগুলো আদায় করে নেবে। যুদ্ধ বন্ধে ওয়াশিংটন তেহরান চুক্তির বিরোধিতায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানে। কট্টরপন্থীদের এই বিক্ষোভ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের পদত্যাগের দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় ইরানের রাজধানী তেহরান আর মাশহাদ। রবিবার শান্তি চুক্তির সই হওয়া নিয়ে তেহরানের ঘোলাটে অবস্থানের মধ্যেই এই বিক্ষোভের পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? যুক্তরাষ্ট্রের নিন্দায় বরাবরই সরব আরাকচি আর গালিবাফের বিরুদ্ধে এই বিক্ষোভ কেন? গালিবাফ, আরাকচি, আমাদের নেতার রক্তের কি হবে? রাতের নীরবতা ভেঙে এমন স্লোগানে ক্ষোভে ফেটে পড়েন ইরানের কট্টরপন্থীরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যাকারীদের সাথে চুক্তির বিরোধিতা করে শনিবার রাজধানী তেহরান ও মাশহাদে রাজপথে নামে কয়েকশো ইরানি। তাদের অভিযোগ, খামেনির খুনির সাথে কোনো চুক্তি হতে পারে না। একই সাথে চুক্তির নামে হরমুজ প্রণালীতে ইরানের কৌশলগত প্রভাবকে দুর্বল করার পরিকল্পনা হচ্ছে বলেও ক্ষোভ জানিয়েছে তারা। বিক্ষোভকারীরা চুক্তির জন্য পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে দায়ী করে তাদের পদত্যাগের দাবি জানায়। তবে যুদ্ধ বন্ধে চুক্তি করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবারই চুক্তি হবে তার এমন দাবির পরেই ইরানে বিক্ষোভ শুরু হয়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চুক্তির পর পরিস্থিতি শান্ত হলে তেহরান থেকে সমৃদ্ধ পরমাণু উপাদান সংগ্রহ করবে ওয়াশিংটন, পরে তা পুড়িয়ে দেওয়া হবে। এছাড়াও চুক্তি সই হলে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিও করেন ট্রাম্প। তবে তার এই দাবি নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, রবিবার চুক্তি হচ্ছে না। চুক্তির বেশ কিছু বিষয়ে এখনো একমত নয় তেহরান, পর্যালোচনা চলছে। অবশ্য চুক্তি সইয়ের সময় নিয়ে ধোঁয়াশার মধ্যেই ইরানে পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। আমেরিকার সাথে চুক্তি আদৌ হবে কিনা সে বিষয়ে সন্দিহান সাধারণ ইরানিরা। আমার মনে হয় না কোনো চুক্তি হবে।
এই আলোচনাও যুদ্ধেরই একটি অংশ এবং খুব সম্ভবত যুদ্ধ পরেও চলবে। এটা আগের আলোচনাগুলোর মতোই এবং সম্ভবত আবারও একই ঘটনা ঘটবে। আমেরিকা কোনো চুক্তিতে পৌঁছাবে না, কারণ আদতে এটি তার রাজনৈতিক খেলারই একটি অংশ এবং সে সময় ক্ষেপণের চেষ্টা করছে। সম্ভবত আমেরিকা বিশ্বের অন্যান্য অংশে কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি হয় বা চীন ও তাইওয়ানের মধ্যে কি ঘটে। আমেরিকা সময় নষ্ট করছে যেন সে আবারও যুদ্ধক্ষেত্রে ফিরতে পারে। আমার সন্দেহ হয় প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত চুক্তি করবে কিনা। তিনি ঘুমাতে যাওয়ার আগে এক কথা বলেন আর ঘুম থেকে উঠে আর এক কথা বলেন। আমেরিকা চায় ইরানের কাছ থেকে ধারাবাহিক ছাড় আদায় করতে। শেষ পর্যন্ত তারা হয় শক্তি প্রয়োগ করবে, না হয় চুক্তি করে অথবা হত্যার মাধ্যমে আদায় করবে। আমার মতে এই চুক্তিটি আজ হোক কিংবা কাল হোক, দ্রুত হওয়া উচিত। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, চুক্তির জন্য ইরানের এই শর্ত এখনো মানছে না বর্বর নৃশংস ইসরায়েল। এত চাপ সত্ত্বেও রোজকার মতো রবিবারও লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এদিন বৈরুতের দাহিয়েতে হামলা চালিয়ে 5 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে আরও অনেকে। শেষমেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের দিনক্ষণ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় বর্বর হত্যাকাণ্ডের পর গত 4 মাস গোপন রাখা হয়েছে তার দেহাবশেষ। তেহরান আর কোমে রাষ্ট্রীয় বিদায়ের পর জন্মশহর মাশহাদে চিরশায়িত হবেন পশ্চিমাদের চোখরাঙানিতে নির্ভয় দৃঢ়চিত্ত এই কাণ্ডারি। অদম্য সাহসী এই নেতাকে শেষ বিদায়ে কি প্রস্তুতি নিল ইরান? কবে হবে শোকাবহ এই আয়োজন? 4 মাস আগে এক বিধ্বংসী বিমান হামলায় হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। কিন্তু যুদ্ধের তীব্রতা আর উত্তপ্ত পরিস্থিতির কারণে এখনও তাকে দাফন করা যায়নি। এতদিন তার মরদেহ রাখা হয়েছিল অত্যন্ত গোপন স্থানে। সম্প্রতি যুদ্ধবিরতির সম্ভাবনা ঘিরে উত্তেজনা হ্রাস পেতেই রাষ্ট্রীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে খামেনির শেষ বিদায়ের দিনক্ষণ। জুলাইয়ের 4 তারিখ তেহরানে শুরু হবে 3 দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর 7 জুলাই পবিত্র শহর কোমে হবে আরেকটি আয়োজন। সবশেষে 9 জুলাই খামেনির জন্মশহর মাশহাদে সম্পন্ন হবে তার দাফন। বাবার শূন্যস্থান কি পূরণ করতে পারবেন আয়াতুল্লাহর ছেলে মুজতবা? 1989 সাল থেকে ইরানের রাষ্ট্র ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ 3 দশকেরও বেশি সময়ের শাসনামলে তিনি ইরানকে নিয়ে গিয়েছিলেন এক নতুন উচ্চতায়। রাজতন্ত্র হটিয়ে ইসলামী বিপ্লব এনেছিলেন তার পূর্বসূরি আরেক ধর্মীয় নেতা রুহুল্লাহ খুমেনি। সেই আদর্শকে সামরিক শক্তিতে রূপান্তরিত করেছিলেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের বিপ্লবী গার্ড IRGC, আধা সামরিক বাহিনী সহ এর পুরো অবকাঠামো খামেনির নিজ হাতে গড়া। তার আমলে তৈরি ইরানের মোজাইক ডিফেন্স ডকট্রিন এখন আন্তর্জাতিক ভূরাজনীতির অন্যতম বড় ফ্যাক্টর। গত ফেব্রুয়ারিতে 86 বছর বয়সী ধর্মীয় নেতার মৃত্যু ইরানের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেই সময় পুরো মধ্যপ্রাচ্যে তেহরানের মিত্রশক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তৈরি হয় বিশাল শূন্যতা। ইসরায়েল আমেরিকার সঙ্গে চলমান ভয়ঙ্কর যুদ্ধ আর রক্তক্ষয়ী সংঘাতের কারণে মার্চ মাসের নির্ধারিত দাফন প্রক্রিয়া বারবার পিছিয়ে দেওয়া হয়। মূলত নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং যুদ্ধাবস্থার অবনতির কারণেই রাষ্ট্রীয়ভাবে তার বিদায় সংবর্ধনা স্থগিত রাখতে বাধ্য হয় ইরান। দীর্ঘ সময় ধরে বাকি থাকা খামেনির দাফন প্রক্রিয়া ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই ইরানের ক্ষমতার মসনদ ঘিরে পর্দার আড়ালে দেখা গেছে অন্যরকম এক সমীকরণ। খামেনির উত্তরসূরি ও তার সন্তান মুজতবা খামেনি যুদ্ধের শুরু থেকেই নিজেকে জনসাধারণের দৃষ্টির আড়ালে রেখেছেন। তবে মার্কিন প্রশাসন ও পশ্চিমা গোয়েন্দাদের বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী প্রাথমিক যুদ্ধবিরতির পর থেকে চলমান শান্তি আলোচনায় মুজতবা পালন করছেন সক্রিয় ভূমিকা। এমনকি গোপন ঘাঁটি থেকে চিঠির মাধ্যমেও তিনি দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণকারী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা সর্বোচ্চ ধর্মীয় নেতা।
1979 সালের ইসলামী বিপ্লবের অন্যতম সংগঠক হিসেবে তিনি রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ছিলেন ইরানের প্রেসিডেন্ট। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির সুপ্রিম লিডার হিসেবে ক্ষমতায় বসেন তিনি। কঠোর পশ্চিমা বিরোধী এই নেতা ইরানকে পরিণত করেন আঞ্চলিক পরাশক্তিতে। আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের মধ্য দিয়ে অবসান ঘটবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কাঁপানো এক আপোষহীন যুগের। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। মার্কিন হামলায় দেশের 3 জন নাবিককে হত্যার জোরালো প্রতিবাদ না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুমুল সমালোচনার মুখে পড়েছেন। মোদীকে অনুগত চাকর বলেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। অভিযোগ অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের 3টি জাহাজে হামলায় হতাহতের আলোচিত ঘটনাটি হয় গত সপ্তাহে ওমান সাগরে। এর দায় স্বীকার করলেও জাহাজটির গতিবিধিকেই দোষারোপ করেছে মার্কিন বাহিনী। এ নিয়ে সামাজিক মাধ্যমে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী লিখেছেন, আমেরিকা রীতিমতো দাদাগিরি করে আদেশ দিচ্ছে আর ভারত প্রধানমন্ত্রী অনুগত ভৃতের মতো তা পালন করছেন। কংগ্রেস সদস্য শশী থারু ওয়াশিংটনের দিকে ইঙ্গিত করে লিখেছেন, বন্ধু কখনো অনুতাপ নেই। বন্ধু আর কৌশলগত অংশীদার ওয়াশিংটনের সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সমালোচনায় সরব হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী মনীষ তিওয়ারি, পবন খেরা সহ অনেকেই। হামলার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে 2 দফা তলব করেও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে ফোন আলাপ হয়েছে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর। ইরানের বন্দর ঘিরে নিষেধাজ্ঞা অমান্য করলে আবার হামলার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফোন আলাপের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, এই হামলা যে সমর্থনযোগ্য নয় তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। এমন অবস্থায় G7 সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কথা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। মার্কিন বাহিনীর হামলায় ভারতের নাবিকদের হত্যায় অনুশোচনা বা দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, উল্টো নয়াদিল্লিকে শাসিয়েছে ওয়াশিংটন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না। এত নতুন করে টানাপোড়েনের মুখে 2 দেশের সম্পর্ক। আমেরিকার এই দাদাগিরি আর ভারতের জনরোষের কৌশল সামাল দিতে পারবে কি নয়াদিল্লি? বিস্তারিত জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। ওমান উপকূলে মার্কিন হামলায় 3 ভারতীয়র মৃত্যুর ঘটনায় যখন দিল্লির ক্ষোভের পারদ তুঙ্গে, ঠিক তখনই কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের কড়া প্রতিবাদের জবাবে সুর নরম করা তো দূর, উল্টো নয়াদিল্লিকে তিনি সাফ জানিয়ে দিলেন, হরমুজে চলতে হলে মানতে হবে মার্কিন নির্দেশই। হরমুজ প্রণালীতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 13 জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, হরমুজে মার্কিন অবরোধের লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না। জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন এবং রুবিওর সঙ্গে ফোন আলাপে তিনি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় 3 ভারতীয় নাবিক নিহতের বিষয়টি উত্থাপন করেন। জয়শঙ্করের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা যাবে না। চলতি সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মাঝে ওমানের কাছে হরমুজ প্রণালীতে ওই হামলা চালায় মার্কিন বাহিনী। এতে জাহাজে থাকা ভারতীয় 3 নাবিক নিহত হন। ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ভারতীয় ক্রুবাহী অন্তত 3টি জাহাজ মার্কিন হামলার শিকার হয়েছে। হামলায় 3 ভারতীয় ক্রু সদস্যের প্রাণহানির ঘটনায় ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়। বাণিজ্যিক জাহাজগুলোতে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে ভারত। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন কূটনীতিককে তলব করা হয়। ভারতের অপরিশোধিত তেলের একটি বিশাল অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যা এই হরমুজ প্রণালী হয়েই ভারতে পৌঁছায়। তাই এই রুটের নিরাপত্তা ভারতের অর্থনীতির জন্য একটি বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র এখানে কোনো বিশৃঙ্খলা বা ইরানের একক নিয়ন্ত্রণ মেনে নিতে পারবে না বলেই বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নির্দেশনা মানার তাগিদ দেয়।
মার্কিন চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বা ইরানের চাবাহার বন্দর উন্নয়ন করা থেকে পিছিয়ে আসেনি। জয়শঙ্কর বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্পষ্ট করেছেন যে ভারত কোনো একক পরাশক্তির অন্ধ অনুসারী নয়। রুবিওর এই চাপকে মূলত ভারতের সেই স্বাধীন পররাষ্ট্রনীতিকে মার্কিন ব্লকের দিকে টেনে আনার একটি চেষ্টা হিসেবেই দেখছেন অনেকে।